এই যুগে বিনা পয়সায় কিছু হয় না। দেখুন এখানে বিনা পয়সায় ওই চিনাব নদী, চিনাব রিভারে কত কাছাকাছি চলে এসেছে দেখুন। এটাই কি শেয়ার। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনারা দেখছেন অমরনাথজির থার্ড পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব। আর এইভাবে আমি আপনাদের কাছে তুলে ধরবো আমরা জম্মু তাওয়াই স্টেশন থেকে আরএফআইডি কালেক্ট করে কিভাবে আমরা পুরো অমরনাথজির যাত্রা শুরু করলাম। আর আপনারা যদি আমার আগের পর্বগুলি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। জম্মু তাওয়াই স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সামনেই অমরনাথ যাত্রার কোনো আরএফআই কার্ডের সেন্টার আছে এই সাইডে। দেখি এই সাইডে গিয়ে আরএফআইডি কার্ডের সেন্টারে কার্ড পাওয়া যায় কিনা। এই নামে যেটা হয়তো সামনে ওটাই হচ্ছে কেওয়াইসি কাউন্টার। কেওয়াইসি কাউন্টার যে লেখা আছে না বিশ্রাম, হ্যাঁ এখানে কিন্তু আরএফআই কাউন্টার। এখানে কিন্তু কাউন্টার থেকে আরএফআইডি আমরা সংগ্রহ করে নিই। ওই কাউন্টারে ঢুকে কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়ে যেতে হবে কার্ডের জন্য। এই লাইনে দাঁড়িয়েছি আরএফআইডি কার্ডের লাইনে এখন দাঁড়িয়েছি। ওগুলো নিয়ে আরএফআইডি কার্ডটা নেবো। লাইন দাঁড়িয়েছে, অনেক বড় লাইন হয়েছে, নেবো তারপরে ওরা কার্ড দেবে। ওরা গিয়ে কাগজগুলো চেক করলো আর এন্ট্রি করলো আর থাম ইমপ্রেশন নিল। আচ্ছা সে কার্ড পেয়ে গেলাম, কার্ড আরএফআইডি কার্ড পেয়ে গেলাম। এবার দেখতে হবে বাইরে গিয়ে কিছু প্রাইভেট বাস পাওয়া যায় কিনা, না হলে আমরা এখান থেকে ভগবতীনগর যাবো। আর ভগবতীনগর থেকে কালকে পেয়ে যাবো ভোরে গভর্নমেন্ট বাস। বাইরে এখানে দেখুন সব যাত্রীরা ওয়েট করে আছে। আরে ভাই এই কার্ডটি যেটা ছাড়া কিন্তু আমাদের যাত্রা অসমাপ্ত। কার্ডটাও কমপ্লিট, কার্ডও সব নিয়ে নিয়েছি। আর দেখি বাইরে বেরোবো এবারে। ওরা এই জম্মু স্টেশন থেকে আপনারা যারা কালেক্ট করেননি এখানে না করে আপনি বালটাল বা যদি পেলগাঁও হয় এখানে গিয়ে করতে পারেন। বা ভগবতীনগরে গিয়ে ওই আরএফআইডি কার্ডগুলো কালেক্ট করতে পারেন। এটা হচ্ছে ওই এখানে আমরা আরএফআইডি কার্ডটি সংগ্রহ করলাম। আর ওই সাইডে যে জম্মু তাওয়াই রেল স্টেশন, স্টেশন থেকে বেরিয়ে কিন্তু পুরো সামনে দিয়ে যাবেন এই আরএফআইডি কাউন্টার। এখান থেকে আপনাদের কিন্তু করতে হবে। আর সোজা যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে সোজা বেরিয়ে গেলেই আপনি গাড়ি বা স্ট্যান্ডের দিকে এখানে যেতে পারবেন, যেখানে গাড়ি নিয়ে যেতে পারবেন। বা আপনি যদি গাড়ি নিয়ে ডাইরেক্ট যেতে পারেন, অথবা যদি ভগবতীনগর বেস ক্যাম্পে যেতে পারেন। সোজা কিন্তু রাস্তাটি ওই দিকে চলে গেছে ওটা। আরএফআইডি কাউন্টার থেকে প্রায় 10 মিনিট হেঁটে এলেই কিন্তু আপনি সামনে একটি বাস স্ট্যান্ড পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু অনেকগুলি বাস ভগবতীনগর বা অটো ভগবতীনগর যাওয়ার জন্য পেয়ে যাবেন আপনারা। অটোতে বসছি। ওরা বললো এই যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওরা বললো 150 বলেছিল, 3 জনে নেবে। কিন্তু ওর সঙ্গে একটু দরদাম করে বললো 40 টাকা করে নেবে। 40 টাকা করে দিয়ে আমরা কিন্তু বেস ক্যাম্পে যাচ্ছি, ভগবতীনগর বেস ক্যাম্পে। ওরা কিন্তু বললো যে পুরো বেস ক্যাম্পের ভেতরেই ঢোকাবে। দেখি ওরা বলছে কি সব যাত্রা চলাকালীন ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়বে। যাওয়া যাক কত টাকা নেয়। আপনারা যদি প্রথমবার জম্মুতে আসেন কিন্তু একটাই প্রবলেমে পড়বেন। প্রবলেমটি হলো এখানে কিন্তু আপনারা ঠিকঠাক দাম না করতে পারলে কিন্তু পুরোপুরি ঠকে যাবেন। কারণ এখানে যে যেমন পারে আপনার কাছ থেকে দাম নিবে, তাই অবশ্যই কিন্তু দরদাম করবেন। আর যেটা দেখে নেবেন ওই তাওয়াই নদী। এই নদীর নাম অনুযায়ী কিন্তু এর নাম হয়েছে জম্মু তাওয়াই। এই জায়গাটির নাম জম্মু তাওয়াই হয়েছে। আর যেটা বলছিলাম আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাইরে বেরিয়ে দরদাম করে নেবেন। যে আপনি অটোয় টোটোয় যাতেই যান না কেন, আপনি ডাইরেক্ট এখান থেকে কাটরা থেকে শুরু করে শ্রীনগর, পেহেলগাঁও সব জায়গায় যাওয়ার কিন্তু এখান থেকে আপনি বাস পেয়ে যাবেন। পেহেলগাঁও যাওয়ার জন্য বেস ক্যাম্পের কাছে এখান থেকে একটা গাড়ি নিয়ে নিলাম ওই যাদের কাছ থেকে। ওনারা रेट बोले दें। आपका रेट क्या है बता दो ना। 1000 रुपया यहाँ से पेलगांव 1000 रुपया पड़ेगा। 1000 पर हेड। 1000 पर हेड। कितना टाइम लगेगा यहाँ से 6 घंटे लगेंगे। 6 घंटे। देखिए 6 घंटा बादे किन्तु আমরা পেলগাঁও পৌঁছে যাব। তো কোনো প্রবলেম হবে না। এই যে সামনে আমাদের বাসটা আছে, উনি আমাদের রিসিপ্টটাও করে দিচ্ছেন এখান থেকে। আমরা রিসিপ্টটাও নিয়ে নিলাম। ওখানে গিয়ে যদি কিছু দেখা যায় যাওয়া যাক। আর রাস্তায় দেখতে দেখতে আপনারা যদি এইভাবে কোনো ডাইরেক্ট পেয়ে যান কম টাকার মধ্যে, আমরা কিন্তু বাজেট করে দেখলাম আমার ভালোই পড়বে, তাই আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি কম টাকা।
আর সামনে যেতে গেলে এই সামনে আছে বেস ক্যাম্প, ওখানে আপনি থাকতে পারেন। আর রাত 2টো থেকে কিন্তু যাবেন। যদি আমরা স্থির করেছিলাম যে এইখান থেকে আমরা কিন্তু বেস ক্যাম্পে আজকে থাকবো আর পরের দিন ভোরে ওই আর্মিদের কনভয়ের সঙ্গে কিন্তু যাব, কিন্তু আমরা এখানে এসে যেটা দেখলাম, এখানে কম টাকার মধ্যে কিন্তু আমরা একটি ডাইরেক্ট প্রাইভেট কার পেয়ে গেলাম, যেখানে আমরা আরও আমাদের সঙ্গে 10 জন বন্ধুর সাক্ষাৎ হলো, ওরাও আমাদের সঙ্গে যাবে বলে আমরা প্রায় সবাই মিলে কিন্তু একটি গাড়ি ভাড়া করে নিলাম এবং ডাইরেক্ট আমরা স্থির করলাম যে আজকেই কিন্তু আমরা পেহেলগাঁও চলে যাব এবং দেখি একদিন আগে থেকে আমরা ওই অমরনাথজির ট্রিপটা শুরু করতে পারি কিনা। তার জন্য কিন্তু আমরা আজ থেকে কিন্তু গাড়িটি নিয়ে নিলাম। সামনে দেখছেন ওই ভান্ডারা, এখানে কিন্তু আপনি কিছু এখান থেকে কিনতে পারেন। আর সোজা যে রাস্তাটি ওই দিকে ওটা হচ্ছে ওই বেস ক্যাম্প। আমরা তাই আজকে কিন্তু এখান থেকে কিন্তু গাড়ি নিয়ে ডাইরেক্ট বেরিয়ে পড়লাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে। হ্যাঁ, আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এখান থেকে গাড়ি না নিতে চান, আজকে রাতে কিন্তু ওই বেস ক্যাম্পে গিয়ে স্টে করতে পারেন। আর বেস ক্যাম্পে গিয়ে স্টে করেই কিন্তু আপনি ডাইরেক্ট কালকে আর্মিদের কনভয়ের সঙ্গে কিন্তু বেরিয়ে যেতে পারেন, যেটি রাত 2-2:30 থেকে ছাড়া শুরু হয়। আর আমি আপনাদেরকে পুরো লিস্টটি দিয়ে দিলাম, যেখানে আপনাদের আর্মিদের সঙ্গে গেলে কত খরচ হবে আর ডাইরেক্ট এখান থেকে আপনি ভাড়া করে গেলে কত খরচ হবে। দেখুন, আমি আপনাদের কাছে ওটা তুলে ধরলাম। 4টে দেখে নিন। গভর্নমেন্ট বাসে আপনি যদি যেতে চান তাহলে কিন্তু 450 থেকে 850 টাকা করে পড়বে, যেটা আপনার কিন্তু ওই ভগবতীনগর বেস ক্যাম্প থেকেই রাত 2টো থেকে ছাড়ে। আর প্রাইভেট 3 সিটার গাড়ি নিলে আপনার খরচ হবে 800 থেকে 1000 টাকা, আর প্রাইভেট 4 সিটার গাড়ি নিলে 1200 থেকে 1500 টাকা করবেন। আর অবশ্যই কিন্তু এগুলি একটু দাম দস্তুর করে নেবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে। আর আপনারা যদি চান, যাওয়ার পথে কিন্তু জম্মুর বেশ কিছু সাইট সিনিং করেও কিন্তু এই গাড়িগুলোই আপনাকে কিন্তু পৌঁছে দেবে পেহেলগাঁওতে। তার জন্য কিন্তু অবশ্যই সময় নিয়ে কিন্তু গাড়িতে উঠবেন, কারণ এখান থেকে জম্মু থেকে আপনার পেহেলগাঁও যেতে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। আর যদি জ্যাম পেয়ে যান তাহলে কিন্তু ওই 7 ঘন্টাটি আপনার 10 ঘন্টাও লেগে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু সময় নিয়ে যাবেন। আর বিকেল 4টের আগে কিন্তু পেহেলগাঁও পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ 4টের আগে আপনি যদি অনন্তনাগ ক্রস না করতে পারেন, আপনাদের কিন্তু ওইখানেই আটকে দেওয়া হবে, এরপরে কিন্তু আপনি যেতে পারবেন না। এই যে দেখছেন সাইনবোর্ড, এটা সোজাতে কিন্তু উধমপুর দিয়েই কিন্তু আপনাদেরকে পেহেলগাঁও যেতে হবে। প্রথম কিন্তু উধমপুর পড়বে, তারপরে পেহেলগাঁও। আর যাওয়ার পথে কিন্তু আমাদের গাড়িটির সামনে কিন্তু পুলিশ দাঁড় করে দিল এবং চেক করে নিল কতজন আছে, কি ব্যাপার, ওরা কিন্তু নোট করে নিল আর একটি চ্যানেলও কেটে দিল। আপনারা কিন্তু জম্মুতে গেলে প্রায় সব জায়গায় কিন্তু এইভাবে কিন্তু দেখতে পাবেন যে সব জায়গায় প্রায় চেকিং হচ্ছে, কতজন যাচ্ছে, কি ব্যাপার। আর প্রায় 100 মিটার অন্তর কিন্তু একজন করে সিআরপিএফ আপনি এখানে দেখতে পাবেন। আর এই জম্মু থেকে হচ্ছে পেহেলগাঁও ডিস্ট্রিক্ট 241 কিলোমিটার, কাটরা 37 কিলোমিটার, উধমপুর 57 কিলোমিটার, বারামুলা 340 কিলোমিটার, কার্গিল 489 ওটা 489 কিলোমিটার, লে 723 কিলোমিটার। আমাদের বর্তমান কিন্তু 241 কিলোমিটার অতিক্রম করতে হবে, অর্থাৎ আমরা কিন্তু পেহেলগাঁও যাচ্ছি। আর যাওয়ার পথে আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন এরকম বেশ সুন্দর সুন্দর দৃশ্য, সামনে পাহাড়। আর আপনারা যে হাইওয়ে দিয়ে যাচ্ছেন, মানে আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি ওটা হচ্ছে NH44, যেটা কিন্তু জম্মু থেকে প্রায় 723 কিলোমিটার, অর্থাৎ লে দিয়ে পুরো গেছে আপনাদের কন্যাকুমারীতে। আপনি কিন্তু এই রোড দিয়ে কিন্তু গেলে কন্যাকুমারী যেতে পারবেন, এটা কন্যাকুমারী রোড নামেও বিখ্যাত। পথে আমরা এবার দেখতে পাবো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জম্মু। এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টে যারা এখানে অধ্যয়ন করতে চায় তারা কিন্তু এত দূরে এসেই কিন্তু পড়াশোনা করে। আর এরপরে কিন্তু আপনি আপনাদের সামনে দেখতে পেয়ে যাবেন জম্মু জিওলজিক্যাল পার্ক আর জম্মু চিড়িয়াখানা। এই পরপর কিন্তু বিভিন্ন সাইট সিনিং কিন্তু আপনি যাওয়ার পথে কিন্তু করে নিতে পারেন। এই সামনেই পড়বে কিন্তু জম্মু জু। যাওয়ার পথে অন্যতম যে সুন্দরতা আপনার চোখে পড়বে ওটা হচ্ছে বড় বড় টানেলের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, যেটা পাহাড় কেটে ভেতর দিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। আগে কিন্তু এই পেহেলগাঁও যেটা আমাদের 241 কিলোমিটার সময়, মানে 241 কিলোমিটার, এটা যেতে কিন্তু আগে প্রায় ডবল সময় লাগতো, অর্থাৎ ডবল রাস্তা ছিল পাহাড়ের নিচ দিয়ে ঘুরে ঘুরে। আর এখন কিন্তু পাহাড় কেটে টানেল তৈরি করার জন্য অনায়াসে কিন্তু অনেক রাস্তা কিন্তু কমে গেছে। এই দেখুন, এখন আমরা যাচ্ছি ওই টানেলের মধ্যে দিয়ে। এরকম কিন্তু জম্মু থেকে পেহেলগাঁও অথবা কাশ্মীর যাওয়ার জন্য কিন্তু আপনি অসংখ্য এইভাবে পাহাড়ের ভিতর দিয়ে টানেল কিন্তু পেয়ে যাবেন, যার মধ্যে দিয়ে ক্রস করেই কিন্তু আপনাদেরকে যেতে হবে। আর এর মধ্যে দিয়ে যখন ক্রস করবেন না, খুব সুন্দর লাগবে। আর প্রথম যে টানেলটি আমরা ক্রস করলাম ওটা হচ্ছে 1 নম্বর টানেল, এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর টানেল, এরপরে কিন্তু পড়বে 3 নম্বর টানেল।
আর এটাই হচ্ছে ওই 3 নম্বর টানেল। আগে কিন্তু এই জম্মু থেকে কাশ্মীর অথবা শ্রীনগর আপনারা যারা বেড়াতে যেতেন, ওখানে কিন্তু প্রায় আজ থেকে 5-6 বছর আগে কিন্তু এইসব টানেল বা কিছু ছিল না। তখন কিন্তু আরও বেশি সময় লাগতো এবং খুব রিস্কও থাকতো পাহাড় যখন তখন ধসে যাওয়ার। আর এখন কিন্তু এই টানেলের জন্য কিন্তু কোনো রিস্কও থাকছে না, আর অনায়াসে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু ফাঁকা রোডে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। আর নেক্সট দিনে আমাদের ভারতীয় গভর্নমেন্ট যেটি নতুন তৈরি করছে রেলওয়ে, আপনি কিন্তু নেক্সট কিছুদিনের মধ্যে কিন্তু রেলওয়ের মাধ্যমে ডাইরেক্ট কিন্তু আপনি কিন্তু জম্মু থেকে একদম কাশ্মীর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আর এটা হচ্ছে ওই 4 নম্বর টানেল। টানেলগুলো এক একটা টানেল কিন্তু বেশ বড়। এটা কিন্তু সবথেকে বড় লম্বা 4 নম্বর এই টানেল, একদম উপর থেকে কিন্তু পাহাড় আর ভিতর থেকে নৌকা চলেছে। কাশ্মীর জম্মু এই দুটো স্থানকে ভারতের কেন ভূস্বর্গ বলা হয় তার জন্য কিন্তু আপনাদেরকে একবার অবশ্যই আসতে হবে। আর এলে কিন্তু এইভাবে টানেলের মধ্য দিয়ে দু সাইডে পাহাড়কে সাক্ষী রেখে কিন্তু আপনারা তার মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যাবেন, যেটা আপনাকে একদম একটি নতুন দিগন্তে নিয়ে যাবে। এখানে আবার একবার পুলিশ আমাদেরকে আবার একবার চেক করলো, যেটা চালান আছে আমাদের ছেড়ে দিল একদম জায়গা। আমরা যে টানেলের মধ্যে দিয়ে যাবো ওটা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা হচ্ছে সব থেকে বড় টানেল জম্মু কাশ্মীরের মধ্যে। আর তার অপর নাম হচ্ছে চেনানি নাসরি টানেল। এই জম্মু কাশ্মীরের মধ্যে সব থেকে বড় সুড়ঙ্গ টানেল। এটি নিম্ন হিমালয়ে অবস্থিত জাতীয় সড়ক 44 এর মধ্যে কিন্তু পড়ে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 2011 সালে এবং শেষ হয়েছিল 2017 সালে। এই লম্বা টানেলটি দৈর্ঘ্য অর্থাৎ 9.24 কিলোমিটার, যা ভারতবর্ষের টানেলগুলির মধ্যে 4র্থ স্থান নিয়েছে। এই টানেলটি জম্মু ও শ্রীনগরের মধ্যে প্রায় 30 কিলোমিটার এবং দূরত্ব ভ্রমণের সময়ে 2 ঘন্টা কমিয়ে দেয়, যা এই টানেল তৈরির জন্য বেশ সবার উপযোগী হয়েছে। আর এটি হলো জম্মু কাশ্মীরের মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টানেল। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন, দেখুন কিভাবে রঙিন ভাবে কিন্তু এই টানেলটি সজ্জিত হয়েছে। ভিতরে এলে আপনার কিন্তু মোবাইলের টাওয়ার কিন্তু আপনি এখানে পাবেন না, এইখানে কিন্তু টাওয়ার অফ হয়ে যাবে। আর পুরো যখন গাড়িগুলো যাবে না, একদম নতুনত্ব লাগবে, মনে হবে যেন কোথায় কোন নতুন জগতে পাতালের ভিতর দিয়ে যাচ্ছি। চারিদিকে কোথাও কোনো আলোর ছোটা আপনি দেখতে পাবেন না, পুরো যেন গভীর সুড়ঙ্গের মধ্যে দিয়ে আপনার গাড়ি যাচ্ছে এমন মনে হবে। নামকরণ যার নামে করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভার শিল্প সরবরাহ মন্ত্রী, এবং তারই নাম অনুযায়ী কিন্তু এই টানেলটি নামকরণ করা হয়েছে। আর এই টানেলটি তৈরি করতে খরচ হচ্ছে 2520 কোটি টাকা। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2রা এপ্রিল 2017 সালে এই টানেলটি উদ্বোধন করেছিলেন। আর রাস্তায় আস্তে আস্তে আমাদেরকে একবার মাঝে আরেকবার দাঁড়িয়ে পড়তে হলো, কেন দেখুন। যারা এই যে কনভয়ের সাথে যাবে আর্মি প্রোটেকশানে, ওদের জন্য কিন্তু এই যে বাসে যাচ্ছে ওরা, দেখুন সব পুরো পরপর কিন্তু যাচ্ছে। তার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে গেছি, আমরা যাচ্ছি না, কারণ আমাদের আজকে লেট হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমরা যাচ্ছি না। ওরা কিন্তু আগে থেকেই তার জন্য এক্সট্রা একদিন লাগবে সময়, তাই আমরা এক্সট্রা একদিন অপচয় করার নেওয়ার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। সেই জন্য দেরি হয়ে গেছে। আজকে যদি এদের সঙ্গে যেতে হতো, আমাদেরকে আসতে হতো কালকে, এলে কিন্তু যেতে পারতাম। দেখুন এখানে ওদের গাড়ি ছাড়ার জন্য আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে পুরো ভিড়। আমাদের গাড়ি তারপরে কিন্তু ছাড়বে, এদের গাড়ি বেরিয়ে গেলে এই আর্মিদের গাড়ি, তারপরে কিন্তু আমাদের গাড়ি ছাড়বে, তারাই কিন্তু গাড়ি ছাড়বে না। যেমন আর্মিরা প্রোটেকশানের দিয়ে কিন্তু এদেরকে নিয়ে যাচ্ছে। আমরা এখন অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, আরও কত সময় লাগে বোঝা যাচ্ছে না, আরও কত সময় লাগবে। এখনো প্রায় 50 কত গাড়ি আছে।
বলতে গেলে আমরা হয়তো আজকে রাত্রে থাকলে কালকে এইভাবে যেতে পারতাম, হয়তো খরচ কম, তো একটা দিন বেকার হয়ে যায়। আজকে এসে পুরো সারাদিনটাই আমাদেরকে এই ক্যাম্পে কিন্তু কাটাতে হবে। এই যে যারা ভগবতীনগর থেকে কিন্তু ওই আর্মিদের কনভেতে অর্থাৎ ওই গভর্নমেন্ট বাসে যাচ্ছে, তারাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওরা যাচ্ছে, এখন ও যাচ্ছে না, ওরা এখন ফেরত আসছে। ওদের জন্য কিন্তু আমাদেরকে এখন দাঁড় করিয়ে দেওয়া হলো। যারা অমরনাথ যাত্রা থেকে ওই যাত্রা কমপ্লিট করে ফেরত আসছে তাদের জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরাও কিন্তু চাইলে এইভাবে কিন্তু আর্মি কনভয়ের সঙ্গে যেতে পারতাম, কিন্তু একদিন যাতে সময় নষ্ট না হবে তাই আমরা কিন্তু আগেই আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা একটা প্রাইভেট কার পেয়ে গেছিলাম। এবার সাইড সিনিং করতে করতে আমরা কিন্তু চলে এলাম। কি হয় দেখুন, ওকে কিন্তু ফাইনের জন্য কিন্তু ধরে রেখেছে, ওখানে মারপিট বা কিছু কি হচ্ছে দেখুন। এই আরেকটা টানেল তৈরি হচ্ছে এখানে, এই যে শর্টকাট টানেল, এটা আমরা একটু ঘুরে যাচ্ছি সোজা, ওই টানেলটা তৈরি হলে কিন্তু আমরা সোজা যেতে পারবো, যাওয়া আরও মিনিমাম অনেক রাস্তা কমে যাবে আমাদের। ওই টানেলটা তৈরি হচ্ছে, এখনও কাজটা কমপ্লিট হয়নি। আর আমরা সামনে গেলে আরেকটা টানেল পেয়ে যাবো। দাঁড়িয়ে পড়লাম, এখানে একটা লঙ্গর আছে খাবার জন্য, জয় বোম বলে। এই যে সামনে দেখছেন এই বাবা বরফানির শ্রী প্রসাদ, এখানে নাঙ্গাড় আছে, এখানে আমরা যাচ্ছি এখন খাবো। 2 ঘন্টার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো এখানে নাঙ্গাড়ে। আর এসে এই নাঙ্গাড়ে খাওয়ার জন্য কী খাবার পাওয়া যায় আছে পুরো এখানকার যে গানগুলি নাচগুলি হচ্ছে আমি কিন্তু তুলে ধরতে পারলাম না। আর এখানে প্রভুর অর্থাৎ বাবা মহেশ্বরীর কিন্তু বিভিন্ন রকমের গানে কিন্তু নাচা গানা, তার সঙ্গে খাওয়া দাওয়া চলছে এই ভান্ডারা দিতে। আর মাঝে মাঝে কিন্তু যাওয়ার পথে আপনারা কিন্তু এইভাবে ভান্ডারা দেখতে পেয়ে যাবেন, সুস্বাদু খাবার আর তার সঙ্গে থাকবে সুস্বাদু গান, আর তার সঙ্গে বাবার সেই নাম কীর্তন। উফ, আপনার এইগুলো নিয়ে না পুরো মেতে যেতে ইচ্ছা হবে। আর দেখুন কত খাবার, আপনার খাবারের কোনো অভাবই হবে না, যা খুশি খান। আমরা এখান থেকে আজকে দুপুরের খাবারটি এখান থেকে আমরা কিন্তু নিয়ে নিলাম। আর খাবারটিতে কি ছিল দেখুন, আমরা এখানের ভান্ডারা থেকে এই খাবারগুলি নিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু ভাত আছে, 2 পিস লুচি আছে, আর তার সঙ্গে দেখুন এই যে এটা একটা নতুন রকমের আইটেম আছে, আর তার সঙ্গে এই আচার আছে, আর ক্ষীর আছে, আর জানি না এই সিমাইয়ের মতন এটাকে কি বলে, কিছু একটা বলে হয়তো, ওটা আছে। এই সমস্ত খাবার নিয়ে কিন্তু আমরা বেশ খেয়ে নিলাম। আর খাবারটা সত্যি কিন্তু বেশ অসাধারণ ছিল আর টেস্টি ছিল। আর আমি যেহেতু এখানে আরও কিছু ওখানকার সাউন্ডটা তুলে ধরার চেষ্টা করতাম, কিন্তু সমস্যা হচ্ছে কপিরাইটের জন্য কিন্তু আমার ভিডিওতে ক্লেম এসে যাচ্ছে ওই সাউন্ডে, তাই আমি কিন্তু সাউন্ডটি অফ করে দিলাম। নাহলে ওখানকার যে অসাধারণ গানের সঙ্গে আর অসাধারণ তাল না আমাদেরকে পুরো মাতিয়ে রেখেছিল। খাওয়া দাওয়া অসাধারণ টেস্ট, হোটেলে কালকে খেয়েছিলাম, তার সত্যি বাবার আশীর্বাদ থাকলে যা হয় অসাধারণ টেস্ট, এবং কিন্তু টাকা লাগবে, বিনা পয়সায় অসাধারণ টেস্টের খাবার কিন্তু খেলাম। এখানে এই যুগে বিনা পয়সায় কিছু হয় না, দেখুন এখানে বিনা পয়সায় বাবার নাম দিয়ে খাওয়াচ্ছে, আর খাবারটা অসাধারণ ছিল, খুব সুন্দর। চলুন একবার আপনাদেরকে পুরো ভান্ডারাটা আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন পুরো এইভাবে কিন্তু পরপর কিন্তু 3-4টি কিন্তু ভান্ডারা আছে, আপনি যেখানে খুশি খেতে পারেন, মন মতো করে খেতে পারেন। এখানে কিন্তু প্রায় চা কফি থেকে শুরু করে লুচি তরকারি ভাত ডাল সব সবজি অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন, আপনি যাই খুশি খেতে পারেন। মেডিকেল ক্যাম্প, এখানে কিন্তু ওষুধ ফ্রিতে পেয়ে যাবেন। এই সমস্ত ভান্ডারগুলিতে আপনি খাওয়া দাওয়া থাকা স্নান থেকে শুরু করে সমস্ত সুবিধা পেয়ে যাবেন। আর সামনে দেখুন ওই বিউটিফুল পাহাড়, আর আর্মিদের প্রত্যেকটা জায়গায় আর্মিদের কিন্তু টহল আপনি দেখতে পাবেন। আর্মিরা কিন্তু পুরো ফুল প্রোটেকশনের সঙ্গে কিন্তু পুরো জায়গাটি প্রোটেক্ট করছে। আর দেখুন সামনে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু এখানে এসে আপনি সমস্যার সমাধান করতে পারেন, ওর জন্য তার জন্য কিন্তু আর্মিরাও এখানে আছে, ওই একটা ক্যাম্প করে বসে আছে। আর এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে কিন্তু আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্য। আবার কোনো লাঙ্গার পাই কিনা, তাহলে আবার এরকম খাওয়া হয়ে যাবে। সুপার খাওয়া, তার সঙ্গে সুপার রাস্তা, সবই সুপার। এই আছে এই যে চিনাব নদী, চিনাব রিভার,
যেটা পাকিস্তান নিয়ে গেছে। এটা ভারত আর পাকিস্তানের মাঝে আছে, এই চিনাব রিভার না, পাশে নদী আর পাশে আমরা, আর সে সাইডে পাকিস্তান। পুরো চিনাব নদীর পাশ দিয়ে কিন্তু যাচ্ছে। আবার একটি নাঙ্গার, এখানেও একটা খাবারের সুবিধা আছে চিনাব নদীর ঠিক পাশেই। ওই চিনাব নদী, চিনাব রিভারে কত কাছাকাছি চলে এসছে দেখুন। এটাই কিন্তু ভারত আর পাকিস্তানকে দুটো আলাদা করেছে এই চিনাব নদীর স্রোতটা দেখুন খালি এখন। আর সামনে রোড পুরো খারাপ, এই যে দেখুন ধোঁয়া, ধুলা উঠছে। এই যে টার্নিংটা খালি দেখুন, এই ঘুরে 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 কিন্তু এইভাবে গেছে। ধসটা কিভাবে নেমেছে দেখুন, এই মাঝে মাঝে শুনতে পাওয়া যায় না ধস নামে, এইভাবে কিন্তু পাহাড়গুলো কিন্তু ধসে পড়ে ল্যান্ডস্লাইড হয়েছিল। এই যে উপরে দেখুন কিভাবে ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড জল। এইবারে কিন্তু আমরা জম্মুর পেরিয়ে আমরা কিন্তু এবারে কাশ্মীর বর্ডারে কিন্তু প্রবেশ করলাম। এইখান থেকে দেখুন ওই পাহাড় আর এই সুন্দরতা দেখেই কিন্তু আমরা আগেই বুঝতে পেরে গেছিলাম আমরা কাশ্মীরে প্রবেশ করছি। এই টানেলটি কিন্তু জম্মু আর কাশ্মীরকে কিন্তু আলাদা করেছে। এই টানেলটির পরে কিন্তু আমরা কাশ্মীরে প্রবেশ করব। তো পাশে কিন্তু আপনার এরকম আর্মিদের বিভিন্ন রকমের গাড়ি, ট্যাঙ্ক, সব প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। আর আর্মিদের সব থেকে বেশি টহল কিন্তু এই কাশ্মীরে কিন্তু বেশি টহল দেখতে পারবেন। প্রায় যেখানে আগে 100 মিটার 200 মিটার অন্তর আর্মিদের আমরা দেখতে পাচ্ছিলাম, এখানে ঢুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 50 মিটার 20 মিটার অন্তর একজন করে আর্মি ওর গান হাতে কিন্তু দাঁড়িয়ে আছে। এটা छातीचा फक्त छातीला आणि पाठीला बाकी खाली नाही। আর একটা প্রবলেমে যেটা আমরা পড়ে গেছি ওটা হচ্ছে বর্তমান বাজে 4টা 10। আমাদের কিন্তু এই অনন্তনাগ জেলা বর্তমান আমরা যেখান দিয়ে যাচ্ছি, অনন্তনাগ জেলা আমাদের বেরোনোর কথা ছিল 4টার আগে, তাই আমরা কিন্তু এখন 4টা 10 বেজে গেছে। আমরা কিন্তু 4টার আগে কিন্তু এই জেলা বেরোতে পারিনি, তাই কিন্তু এখানে কিন্তু আমাদের গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়। এখানে একটা বেস ক্যাম্পে আমরা এসে থাকলাম। আর বেস ক্যাম্পে একটু ফ্রেশ হয়নি, তারপরে বলছি আপনাদেরকে কোথায় এসে থাকছি। অনন্তনাগ জেলায় অবস্থিত একটি সুবিশাল বেস ক্যাম্প, যেটা আর্মিদের ক্যাম্প নামেও কিন্তু পরিচিত। আমরা কিন্তু এইখানে এসে কিন্তু আজকে রাত্রি থাকবো, যেহেতু আমাদের আজকে টাইমটি বেরিয়ে গেছে। আমাদের কিন্তু 4টার মধ্যে কিন্তু আমাদের এখান থেকে যেতে হতো। আর এই দেখুন এই বিশাল ক্যাম্পটি, যেটা আর্মিদের ঘেরাওয়ার মধ্যে কিন্তু আমরা এখানে আছি। আর এখানে কিন্তু সমস্ত রকমের সুবিধা রয়েছে, খাওয়া দাওয়া থাকা থেকে সমস্ত রকমের সুবিধা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আর অনন্তনাগ জেলার এই জায়গাটির নাম হচ্ছে মিরগাঁও। এই মিরগাঁও নামক জায়গা, যেটা অনন্তনাগ মেন জায়গা থেকে কিন্তু 2 কিলোমিটার দূরত্বে। এখানে কিন্তু আমরা আজকে রাত্রে থাকছি এবং কালকে সকালে আবার ভোরবেলায় উঠে কিন্তু পেহেলগাঁও উদ্দেশ্যে এখান থেকে রওনা দেব। থাকা জায়গাটা বিশাল একটা হল রুম আছে, বিশাল হল রুম। ওরা এখান থেকে বালিশ কম্বল সব প্রোভাইড করবে রাত্রে ফ্রি অফ কস্টে। আর খাওয়া দাওয়ার জন্য সামনে লঙ্গরখানাও আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। পুরো লঙ্গরখানা কিন্তু যে যদি কিছু খেতে পারে। কাছে এসে এরকম গান শুনে দিল খুশ হয়ে গেল। চলুন এবার আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানকার ভান্ডারাটি, লঙ্গরটি কেমন ছিল। চলুন আজ এই ভান্ডারার পুরো দৃশ্যটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম।
আছি, কিন্তু এখানে আনন্দের কোনো কমতি নেই। এখানে সারাদিনে যা মজা হচ্ছে, এখানে এসে খাওয়া দাওয়া গান নাচা সবই আছে, কোনো অসুবিধা নেই। কালকে আমরা পেলগাঁও যাবো এখান থেকে, আজকে থাকি এখানে দেখি। আর যে ড্রাইভার আমাদেরকে নিয়ে এসেছিলো সেও কিন্তু বাইরে আছে, কারণ তার সঙ্গে আমার কথা হয়েছিল পেলগাঁও পর্যন্ত নিয়ে যাবে, যেহেতু 4টার পরে ঢুকতে দেয় না, ও কিন্তু থেকে গেছে, ওকেও কিন্তু রেখেছি। তাই আপনারা অবশ্যই যদি আসেন ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন, যদি একাইভাবে আসতে চান, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। 4টার পরে কিন্তু কোনো গাড়ি ঢুকতে দেয় না এখানে, যেটা আমরা এই প্রবলেমটা পড়লাম। কিন্তু এখানে ক্যাম্প থাকার জন্য আমরা ঢুকে গেলাম, কোনো সমস্যা হলো না। ভান্ডারে দিয়ে এসে একে একে সমস্ত খাবার কিন্তু চেক করে নিলাম। এই আমরা একটু ক্ষীর খেয়ে নিলাম, অমৃতের ক্ষীর ছিল। সত্যি বাবার ভান্ডারতে হয় এই অমৃতের ক্ষীর খেয়ে না মনটি খুব তৃপ্তি হয়ে গেল। উফ, দুর্দান্ত ক্ষীর ছিল। কোনো সমস্যা নেই, রাস্তায় যাওয়ার পরে ভান্ডারে পেয়ে গেলাম, খাবো, আবার যাওয়ার পথে পেয়ে যাবো, এবং আরও অনেক কিছু আছে। আসবেন অবশ্যই, আর পেয়ে যাবেন। এখন বাজে 7:59, 8টা বাজতে যায়, এতক্ষণেই দেখছি একটু করে সন্ধ্যা হচ্ছে। জম্মু কাশ্মীর এসে যেটা দেখলাম, সন্ধ্যাটা খুব দেরি করে কিন্তু হয়, তাড়াতাড়ি সন্ধ্যা কিন্তু হয় না। আর সকালটা হয় একটু দেরি করে, আর সন্ধ্যাও দেরি করে হয়। আমাদের সঙ্গে যে যে এসেছিলেন দেখুন, সবাই ভাত খাচ্ছে, সবাই খাবার চলছে, সবাই বসে এখানে, ওনারা সবাই কিন্তু আমাদের সঙ্গে এসছেন, খাওয়া চলছে হয়ে গেল। আর এখান থেকে একটা মেডিকেল ক্যাম্প থেকে একটা এই যে ম্যাসাজের একটা ওষুধ নিয়ে নিলাম। হাঁটতে গেলে প্রবলেম হতে পারে পায়ের কিছু, আগে থেকে আমি নিয়ে নিলাম। নাম কি পিন্ট তেল। এখানে কিন্তু এগুলো কিন্তু আপনাকে ফ্রি অফ কস্ট, কোনো টাকা দিতে হবে না, আপনার পুরোপুরি দায়িত্ব কিন্তু এরা নেবে। খাওয়া দাওয়া থাকা অসুস্থতা সব কিছু দায়িত্ব কিন্তু এরা নেবে, এটাই কিন্তু কোনো প্রবলেম নেই। এখানে সমস্ত কিছু কিন্তু ভালো, থাকা খাওয়া থাকা সব শুরু করে সব থেকে ভালো। পুরো অমরনাথ যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব হচ্ছে ওদের। যে রাত 9:14 আমরা এই পড়ছি একটা কেটে নিলাম, যেটা লেখা আছে কতগুলো কম্বল কতগুলো বালিশ নিয়েছি, এটা সকালে উঠে জমা দিতে হবে। আর আধার কার্ডটা জমা দিয়ে দিলাম। আর এই যে কম্বলগুলো নিয়ে নিলাম ঘুমানোর জন্য। এই হল রুমে কম্বল পাতিয়ে সবাই ঘুমিয়ে গেল। এই যে হ্যাঁ, সবাই যে যার স্থান ধরে ঘুমিয়ে গেল। কালকে তাড়াতাড়ি উঠতে হবে আর যেতে হবে পেলগাঁও। আর দেখা হচ্ছে কালকে সকালে পেলগাঁও যাওয়ার শুরুতে। আজ এই পর্বে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের পর্বে বাবা অমরনাথজির নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যদি আমার চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করে যদি এতক্ষণ না করে থাকেন, লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।